বিডিআর সংবাদ সারাদিন বৈশাখীর নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমিরুল ফয়সাল। আমাদের আজকের অতিথি নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক একজন মেজর, অবসরগত মেজর মোহাম্মদ সালাউদ্দিন। মেজর সালাউদ্দিন, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিন মতো আজকে আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল আর সংবাদপত্রের প্রধান প্রধান খবরের উপর আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এক নজর দেখে নেব টেলিভিশন চ্যানেলগুলোর শিরোনাম। দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের পদত্যাগ দাবি করলেন সংসদে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া। বললেন, নইলে পিলখানা ঘটনাবলীর তদন্ত প্রভাবিত হবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রধান আসামি জিআইডি তৌহিদ সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। এবং পিলখানার ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনীর নিজস্ব কমিটি। অনেক আলামত পাওয়া গেছে, প্রেস ব্রিফিং এর ভাষ্য। বিডিআর বিদ্রোহের নেতা জিআইডি তৌহিদ সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব, জিজ্ঞাসাবাদ চলছে। বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত শুরু। ঘটনাস্থল পরিদর্শন করেছে সরকারি ও সেনাবাহিনীর তদন্ত দল। আরও 5 শতাধিক বিডিআর সদস্যের কাজে যোগদান। পিলখানার ঘটনায় বিডিআর জিআইডি তৌহিদ সহ 5 জন গ্রেফতার, সেনা ও সিআইডি তদন্ত শুরু। আরো 2 জনের মৃতদেহ শনাক্ত। বিডিআর ঘটনার পর এখনো ষড়যন্ত্র চলছে, সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ সামারাবিরা ও থারাঙ্গা, আহত আরো 4 ক্রিকেটার, নিহত 8 নিরাপত্তারক্ষী। বিডিআর সদর দপ্তর হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। প্রধান আসামি জিআইডি তৌহিদ সহ 5 জন গ্রেফতার। পিলখানার সংকট তাড়াতাড়ি সমাধান হওয়ায় অনেকে অসন্তুষ্ট, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি বললেন প্রধানমন্ত্রী। পিলখানার পর আরো ষড়যন্ত্রের আশঙ্কা করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেনা হত্যাযজ্ঞের তদন্ত প্রভাবিত করার আশঙ্কা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিরোধী দলীয় নেত্রী। মেজর তৌহিদ, আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা খুব আনন্দিত হয়েছি। গত 25শে ফেব্রুয়ারি বুধবার রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরের যে নারকীয় হত্যাযজ্ঞের সূচনা ঘটেছিল, আজ আরেক বুধবার এসে গেল। 1 সপ্তাহে আমরা একের পর এক সংকট, সমস্যা, আমাদের উদ্বেগ, উৎকণ্ঠা অতিক্রম করে এসেছি। আমরা সেনাবাহিনীর এ পর্যন্ত যতটুকু জানি, আমরা 68 জন সেনা কর্মকর্তার লাশ শনাক্ত করা হয়েছে এবং আরো 5 জনের লাশ অশনাক্ত রয়ে গেছে। মোটামুটি 7 জন মিসিং আছে। 75 জনের মতো মেধাবী, চৌকস, প্রতিশ্রুতিশীল এবং আমাদের সূর্য সন্তানকে হারিয়েছি। আমাদের সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের স্বজন হারানোর বেদনা এবং ভাই হারানোর যে কষ্ট, সেই কষ্টটাকে তারা মোকাবেলা করছেন। তাদের পরিবারের অনেকেই অত্যাচারিত হয়েছেন, সেই কষ্ট তারা দগ্ধ হচ্ছেন। আপনি নিজে সেনাবাহিনীর একজন সাবেক সদস্য, আপনার মধ্যেও সেই যন্ত্রণার ভাগ আমরা দেখতে পেয়েছি। এই শোককে শক্তিতে পরিণত করার এই যে কঠিন লড়াই, এই লড়াইয়ে সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে কি কি সংকট বা কি কি দুঃখ যন্ত্রণা ফেস করছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এরকম একটি ঘটনা যে কোনো জাতির জন্য অবশ্যই অনভিপ্রেত। The scale of brutality is unprecedented. Still, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে in the forces, especially in the fighting forces, paramilitary forces like BDR, এ ধরনের ঘটনা ঘটেছে অতীতে। বাট এই ধরনের ঘটনা ঘটার পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে। আমাদের দেশে 25 তারিখে যেই ঘটনাটা ঘটেছে পিলখানায়, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক মতামত ব্যক্ত করা হয়েছে, মিডিয়া অনেক ধরনের তথ্য প্রকাশ করেছেন। আমার মনে হয় আমি কোন রাজনৈতিক মতাদর্শের বাইরে একজন রিটায়ার্ড সামরিক কর্মকর্তা হিসেবে সর্বোপরি একজন দায়িত্বশীল
নাগরিক হিসেবে আমি এই ঘটনার স্পিরিটটাকে বিশ্লেষণ করতে চাই। এটার পিছনে যে কারণেই থাকুক, পুঞ্জীভূত ক্ষোভ থাকুক, কারো কনস্পিরেসি থাকুক, ট্রিজন থাকুক, বাট এট দিস মোমেন্ট আফটার 7 days, 7 দিন পার হয়ে যাওয়ার পরে আমরা নিশ্চিত হতে চাই যে এই ঘটনার কারণে যেই পরিবার, যেই সেনা সদস্য, যেই সূর্য সন্তানদের আমরা হারিয়েছি, যার ফলে যে পুঞ্জীভূত ক্ষোভ, বেদনা, ফ্রাস্ট্রেশন আমাদের মধ্যে, আমাদের বুকে সঞ্চারিত হয়েছে, পুঞ্জীভূত হয়েছে, এটা অবশ্যই আমাদের সরকার ঐক্যবদ্ধভাবে, ঐক্যমতের ভিত্তিতে, irrespective of colors, irrespective of religion, irrespective of political ideology, we must stand united to fight back those criminals যারা in open daylight has brutalized, mutilated, burnt, massacred innocent officers with a plea that যে জওয়ানদের প্রতি দীর্ঘদিন অবিচার, অন্যায় করা হয়েছে। ইউনো, বিডিআর এবং আর্মি এট দ্য সেম টাইম এনি ইউনিফর্ম ফোর্স, এখানে কিন্তু রিড্রেস করার সিস্টেম আছে। অন্য প্রতিষ্ঠানে হয়তো একজন মানুষের স্বাধীন মতামত প্রকাশ করার কোনো স্কোপ থাকে না, কিন্তু এজ এ সোলজার আমি জানি প্রতি মাসে একটা দরবার ইজ ম্যান্ডেটরি, এবং এই দরবারে প্রত্যেকটা সৈনিককে স্বাধীনভাবে তাদের ক্ষোভ, বেদনা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। আমি এখন বিশ্লেষণ করব না অন্যদের মতো যে কি কারণে এই ঘটনা ঘটেছে। আমি অপেক্ষা করব যে কমিটি এবং ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে, বা কমিটি যেগুলো অলরেডি গঠিত হয়েছে, কাজ শুরু হয়েছে, আমি কনফিডেন্ট যে তারা অতি অল্প সময়ে এটার সত্য উদ্ঘাটন করতে পারবেন। এবং যেটা আমি যে দেখতে চাই অ্যাজ an officer or as a brother or as a friend of a military officer who was brutally killed in this incident, যেই অস্বচ্ছতা, যে অবিশ্বাস তৈরি হয়েছে with lot of talks and propagandas, এটা যেন দূর হয়ে যায় এবং সরকারের যে অবশ্যই সদিচ্ছা আছে এটা ইজ ক্লিয়ার, এবং এটা যেন আরো পরিষ্কার হয় যে যারা ভিকটিম তারা যেন প্রপার জাস্টিসটা। মিস্টার সালাউদ্দিন, আমরা এই ঘটনাটা যখন শুরু হয়, গত বুধবারে যখন শুরু হয়, শুরুর দিকে কিন্তু এটা মনে হয়েছিল যে এটা এক ধরনের কিছু বিপদগামী বিডিআর সদস্যের ক্ষোভের বহিঃপ্রকাশ মনে হয়েছিল, এটা পুরো জাতি বিভ্রান্ত হয়েছিল। কিন্তু ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যে এটা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, একটা সুপরিকল্পিত হত্যাযজ্ঞ, নারকীয় একটা হত্যাযজ্ঞ, যার পেছনে সুনির্দিষ্ট কিছু লক্ষ্য আছে, যারা চক্রান্ত করেছে তাদের কিছু গোল আছে। তো আমরা মঙ্গলবার সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শুনেছি যে উনি আরেকটা সেমিনারও বলেছেন যে এটা আসলে একটা গভীর চক্রান্ত, দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত হচ্ছে, এবং এই চক্রান্ত মোকাবেলায় সবাইকে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। তো আপনি কি আমাকে একটু জানাতে পারেন যে বা যারাই চক্রান্তটা করুক, আসলে এই চক্রান্তের মূল লক্ষ্যটা কি ছিল, এবং এটা কি একটা জাতিরাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্যর্থতা, নাকি আমাদের সেনাবাহিনী বা বিডিআরকে ধ্বংস করে দেওয়ার কোনো পায়তারা বলে আপনি? আমিও নিরপেক্ষভাবে যদি মন্তব্য করি, তাহলে যেটা আমরা বিভিন্ন তথ্য থেকে পাই, এনডিটিভিতে 12:30 দে টেলিকাস্টেড যে বিডিআর এর ডিজি, ডাইরেক্টর জেনারেল এবং তার পরিবার নিহত হয়েছেন। এতে কি প্রমাণ করে? যেখানে আমরা বাংলাদেশের ভিতরে ঢাকায় বসে হয়তো সঠিক তথ্য উদ্ঘাটন করেও পারিনি, সেখানে একটা বিদেশি টিভিতে যদি এই ধরনের সত্যিকার অর্থে একটা সংবাদ পরিবেশিত হয়ে থাকে, তার মানে দেয়ার ইজ এ কানেকশন। আমি কিন্তু মূল বিষয়বস্তুকে ছাপিয়ে দিতে চাই না। I do not want that main culprits can take cover with some other plea যে এটা অন্য কারো কনস্পিরেসির মাধ্যমে হয়েছে। বাট আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে কনস্পিরেসি থিওরি বলে যে দি কনস্পিরেটর্স
উইল ট্রাই টু ইউটিলাইজ দি ফ্রাস্ট্রেশনস অ্যান্ড উইকনেসেস অফ অ্যান অর্গানাইজেশন, যেটাকে তারা এক্সপ্লয়েট করে একটা কোর এলিমেন্ট তৈরি করার চেষ্টা করে, যাদেরকে যারা এজিটেট করতে পারে উইথ প্রভোকেশন অর উইথ মোটিভেশন অর উইথ সাম আদার মোটিভস, সো দ্যাট তারা একটা দুর্বল মুহূর্তে দে ক্যান স্ট্রাইক, এবং আফটার দে আর সাকসেসফুল তখন তারা এটাকে কাজে লাগিয়ে আরো বিষয়টাকে আরো বেশি গভীর করতে চায়, তার অ্যাচিভমেন্টটা থেকে আরো পার্মানেন্ট বা স্থায়ী করতে চায়। সেই তাত্ত্বিক যে বিশ্লেষণটা আপনি দিলেন, সেটার কি বহিঃপ্রকাশ আপনি এই ঘটনার সঙ্গে কোনো মিল দেখছেন? যে কনস্পিরেসি থিওরিতে যে একটা কোর এলিমেন্ট গঠন করা হয়, সেরকম কিছু ঘটনা কি আপনি এখানে দেখেছেন? আমি যদি বলি, আমার খুব মানে এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে, আমার সাথে অনেকে ডিফার করতে পারেন। আমরা মিডিয়াতে দেখেছি টাইম এন্ড এগেইন দ্যাট অল দি ইনফরমেশন আমরা যদি কোলেট করতে পারি, আমরা যদি সমন্বিত করি, তাহলে যেটা দেখা যায় যে আনোয়ার এল সাদাতের যে কিলিংসটা ছিল, আপনি যদি দেখেন তাহলে দেখবেন দ্যাট দিস ইজ এ ভেরি প্রিসাইজলি কোঅর্ডিনেটেড অ্যাটাক, অ্যান্ড উইথ দি 5 seconds অফ দি অ্যাটাক তাদের যে টার্গেট ছিল, দি টার্গেট ওয়াজ এলিমিনেটেড। আমরা যদি এইভাবে আরো দেখি, এইখানের ইনসিডেন্টগুলি যেভাবে হয়েছে, আমরা যদি মনে করি যে এখানে কোর এলিমেন্টটা কাজ করেছে, দি নিউক্লিয়াস ওয়াজ স্ট্রং। তারা যেই প্রথমে একজন, তাদের ভাষ্যমতে 2 জন সৈনিক আসছে, হু ট্রাইড টু শট ডাউন দি ডাইরেক্টর জেনারেল অফ বিডিআর, who fainted as because he thought that তার পিছনে যারা আসার কথা, they did not reach him. So এখানে কি বোঝা যাচ্ছে যে he could gain so much of in his মানে mental and physical strength, যে he drew a weapon, সে ওই দূরত্বটুকু দৌড়ে আসছে to hit the director general, যেটা সে পারে নাই because for his nervous background. এরপরেও the next wave of attack came because তার পিছনে হয়তো 10 গজ বা 20 গজ পিছনে there was some other person with him, তার সাথে যারা ছিল, they were also carrying weapon. এটা হচ্ছে আমার বিশ্লেষণ, যে they did not straightway come and strike. তারা তখনও they had been trying to gain momentum, তারা তখনও ফাঁকা গুলি করছে, এবং at one stage of time তারা যখন মনে করেছে যে তারা যথেষ্ট শক্তি অর্জন করেছে, তারা অফিসারদেরকে মোরালি মানে উইক করেছে, তারপরে তারা অফিসারদেরকে ব্রুটালি দে ফায়ার্ড। এন্ড প্রথম যে ইনসিডেন্টটা আমরা বারবার শুনতে পাচ্ছি, সেখানে সিনিয়র বাসেস as the senior officers were killed, and then with this killing তারা কিন্তু প্রপাগেট করেছে, প্রবাবলি ইট ইজ মাই অ্যাজাম্পশন, এটার পিছনে কনস্পিরেসি আছে কিনা সেটা দেখবার বিষয়। আমি যদি এলিবাই দেখি, তাহলে বলি যে সাবসিকুয়েন্টলি হু পার্টিসিপেটেড, তারা কিন্তু তখনও কন্টিনিউয়াসলি এয়ারে ফায়ার করছিল, ব্ল্যাঙ্ক ফায়ার করছিল, এবং সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাকে তারা কিন্তু জুনিয়র অফিসার, মিড র্যাঙ্কিং অফিসার, দে কিল্ড অল অফ দেম। I mean, they tried to motivate, this nucleus tried to motivate rest of the people, maybe the number maybe 100, 200, তাদেরকে বলার চেষ্টা করেছে বা মোটিভেট করার চেষ্টা করেছে যে ইউ পিক আপ আর্মস, বিকজ আমরা অলরেডি কমিট করেছি, দি ফার্স্ট বুলেট ইট ফায়ার্ড মিনস ইউ আর মিউটিনিয়াস। তো মিস্টার সালাউদ্দিন, আমরা শুরুর দিকে যে বিহবলতা ছিল, যে দ্বিধা সংশয় ছিল, সেগুলো কাটিয়ে কিন্তু আমরা অলরেডি সেনাবাহিনীর একটা নিজস্ব তদন্ত কমিটি হয়েছে, সরকারি তদন্ত কমিটি হয়েছে, সংসদীয় তদন্ত কমিটির দাবি করা হচ্ছে, তদন্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং ভালো মতোই চলছে। পাশাপাশি চলছে অপারেশন রেবেল হান্ট নামে একটা অপারেশন চলছে, যেখানে পলাতক বিদ্রোহীদেরকে শনাক্ত করে ধরার একটা প্রক্রিয়া চলছে। এবং আপনি জানেন যে মঙ্গলবার বিডিআর ডিএডি তৌহিদ সহ 5 জনকে ধরা হয়েছে, যাদেরকে ধারণা করা হচ্ছে তারা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল। এই তদন্ত প্রক্রিয়া এবং এই যে মানে ধরপাকড় যে প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া একসঙ্গে চলার সময় আপনি নিজেই বলছেন যে সবাই জড়িত ছিল না। তো এই যে বিপুল সংখ্যক বিডিআর সদস্যদের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করছে, এখানে কোনো ঢালাও গ্রেফতার বা ঢালাও শনাক্ত করার বা ঢালাও চাপিয়ে দেওয়ার কোন রকমের সুযোগ আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি খুবই আশাবাদী যে সরকার যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। 3টা কমিটি ফর্ম করা হয়েছে। আজকে সংসদে ক্যাবিনেট মিটিং এ যে ডিসকাশনটা হয়েছে, আমি যেটা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, যে ওনারা যে ট্রাইব্যুনাল গঠন করছেন, সেই ট্রাইব্যুনালের টার্মস অফ রেফারেন্সও স্পেসিফিক করে দেওয়া হবে, সো দ্যাট যারা ইনোসেন্ট তাদেরকে যেন
আনওয়ান্টেড অ্যাট্রোসিটিতে পড়তে না হয়। এবং আমার মনে হয় অলরেডি সরকার এবং দি অথরিটিজ তাদের সেই সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তারা দেখিয়েছেন যে দোজ আর ইনোসেন্ট। ওনারা বলেছেন দোজ পিপল উইল নট বি টর্চার্ড। দিস ইজ এ ক্লিয়ার মেসেজ ফ্রম দেম। এবং আমার মনে হয় ওনারা দে হ্যাভ মানে এডিকুয়েট এক্সপার্টিজ, ওনাদের সেই অভিজ্ঞতা আছে, তাদের এক্সপার্টিজ আছে টু ডিল উইথ সাচ সিচুয়েশন, যে ওনারা স্ক্রিনিংটা কিভাবে করবেন এবং ঢালাওভাবে যেন বিডিআর এর সমস্ত সৈনিককেই এভাবে ব্লেম করা না হয়। এবং আমি যেহেতু বিডিআর এ চাকরি করেছি, আমি বিডিআর ইন্টেলিজেন্সে কাজ করেছি, এবং আমারও অ্যাসেসমেন্ট ওরকম ফিরে আসা অনেক অফিসারের মতোই আমি বলবো বিডিআর এর সব সৈনিক অবশ্যই খারাপ না, এবং যারা করেছে দে আর নাম্বার অফ ফিউ। তো আপনার কথা রেশ ধরেই বলছি যে বিডিআর বাংলাদেশ রাইফেল যার 125 বছরের একটা ঐতিহ্য আছে, সুশৃঙ্খল একটা বাহিনী হিসেবে আমাদের ফার্স্ট ডিফেন্স লাইন হিসেবে কাজ করেছে, তাদের যে ক্ষতিটা হয়ে গেল, অপূরণীয় ক্ষতি হয়ে গেল, বিডিআর এর নেতৃত্ব কাঠামো ধ্বংস হয়ে গেছে, অবিশ্বাস সংশয়ের মধ্যে তারা পড়ে গেছে, এই বিডিআর এর যে পুনর্গঠন প্রক্রিয়া, একজন সাবেক কর্মকর্তা হিসেবে আপনি কি বলবেন যে এটা আসলে কিভাবে কত দ্রুত আমাদের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিডিআর বা বিডিআর এর নাম বদল করে এই বাহিনীটাকে কিভাবে পুনর্গঠিত করা যায়? ওয়েল, বিডিআর কিন্তু অসম্ভবভাবে একটা অপারেশনাল ফোর্স। ইন এভরি স্টেপ, ইন এভরি সেকেন্ড, বিডিআর ইজ 100% an operational force. বিডিআর কে অবশ্যই আমি দুইটা একটা এক্সাম্পল আনতে চাই। যেমন র্যাব গঠন করা হয়েছে ফ্রম টপ টু বটম, বিভিন্ন বাহিনী থেকে সিলেক্টেড অফিসার্স এবং এফিশিয়েন্ট ট্রুপস এনে তাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য সেখানে দায়িত্ব প্রদান করে এরকম একটা এলিট ফোর্স গঠন করা হয়েছে। এবং বাংলাদেশ রাইফেলসের অবজেক্টিভ যেরকম, তাদের যে দায়িত্ব এবং কর্তব্য, সেই অনুযায়ী আমার মনে হয় এটাকে রিফর্ম করা ডিফিকাল্ট কিছু না। আমরা হয়তো সিমিলার লাইনে যারা মানে পলিসি মেকার্স, যারা এক্সপার্ট, ওনারা হয়তো সেভাবে চিন্তা করতে পারেন। ওনারা মেবি আমার এজাম্পশন হয়তো এরকমই কিছু একটা হয়তো হবে, হুইচ উইল ব্রিং ফ্রুটস ফর অল অফ আস। আপনি বিডিআর ছিলেন, আপনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকেই আমাদের এই যে আলোচনাগুলোতে উঠে আসছে যে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে, সরকারি পদক্ষেপের তিক্ত এবং মধুর প্রতিক্রিয়া জানানো হচ্ছে, কিন্তু দুটো প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে যে 33 ঘন্টা যে আমরা নারকীয় ধ্বংসযজ্ঞ হলো, সেটাকে যদি আগে ভাগে যদি সামরিক অভিযান চালানো যেত, সেক্ষেত্রে হয়তো বা সুফল বা ব্যর্থ হওয়ার একটা সুযোগ ছিল। এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে রাজনৈতিক নেতৃত্ব যে যাদেরকে নেগোসিয়েটর হিসেবে কাজে লাগানো, সেখানে কোনো খুঁত আছে কিনা? এই 33 ঘন্টার যে কার্যক্রম সরকারের, সেখানে কি আপনি কি মনে করেন যে সামরিক বিকল্পটা আগে ভেবে নেওয়া উচিত ছিল, অথবা আরো অভিজ্ঞ কাউকে পাঠানো উচিত ছিল কিনা? আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আমি রেফারেন্স সহ এই প্রশ্নটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। ইভেন মিলিটারি অ্যাকশনস হলে এটা বিপক্ষে পক্ষে অনেক একই ধরনের মন্তব্য বা সমালোচনা হতে পারত, বা যেহেতু এটাকে নেগোসিয়েট করে সমাধান আনার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। তো কি হতে পারত সেটা আমি আর বলতে চাই না, বাট আমি একটা জিনিস বলতে চাই। উই জাস্ট লুক ব্যাক। রাশিয়াতে বাসলান ট্র্যাজেডি, একটা স্কুলে প্রায় 200 বাচ্চা শিশু ওয়ার কেপ্ট হস্টেজ এন্ড ওয়ার কিলড। তো এই ইনসিডেন্টটা নেগোসিয়েট করার জন্য দে ব্রট ব্যাক তাদের যেই স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডার, হি কেম and he carried out the whole operation. Let's flashback Taj Hotel. Taj Hoteler যেই কোর কমান্ডার্স and brigade commanders and the police chief, they had been in the pivotal place to execute. কারণটা হচ্ছে, the reason being, যখনই একটা ইউনিফর্ম রিভল্ট বা মিউটিনি বা this kind of atrocities হয় বা ট্রিজন হয়, একজন মিলিটারি সোলজার কিভাবে লাইফ লিড করে, তার সাইকোলজি, তার মেন্টালিটি, তার সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং, তার ফ্রাস্ট্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার তার সেই ব্যারাকের যেই পরিস্থিতি, তার আর্মস অ্যামুনিশনে, দ্যাট একটা মানুষ যখন আর্মস ক্যারি করে, হি রিমেইনস এজিটেটেড। সুতরাং এই এনভায়রনমেন্টে ডিসিশন মেকিং ইজ অলওয়েজ ডান বাই এন এক্সপার্ট।
The negotiation is always done by an expert. আপনার রেইডন এন্ড টোবি, you look back, all these operations, আমরা মনে হয় না from the history আমরা এরকম কোনো মানে ইনসিডেন্ট আনতে পারি, এমন কোনো ইনফারেন্স আনতে পারি যেখানে আমরা দেখি নাই যে এই ধরনের ভেরি ক্রুশিয়াল নেগোসিয়েশন, যেখানে টাইম ইজ গোয়িং টু ডিসাইড দি ফেট অফ লাইফ অ্যান্ড ডেথ অফ মেনি, এবং সেখানে গেইনিং অ্যাডভান্টেজ ওভার দি সাইকোলজি অফ দি স্যাবোটিয়ার্স ইজ ইম্পর্টেন্ট, বিকজ সেখানে হয়তো নেগোসিয়েট করতে গিয়ে আমরা দুইটা জিনিস করতে পারি। জাস্ট এখানে এক্সাম্পল আমি বলতে পারি, নেগোসিয়েশনে এমন হতে পারতো, দিস ইজ মাই ওপিনিয়ন, ক্লোজ এন্ডেড এন্ড ওপেন এন্ডেড। আমি ওপেন এন্ডেড একটা কন্ডিশনে আমি হয়তো বলে দিতে পারলাম যে জেনারেল অ্যামনেস্টি দেওয়া হলো, অর এলস ওনার যে অ্যাডভাইজার ছিল, যারা অ্যাডভাইস করা প্রয়োজন ছিল যে ডিসিশন মেকিং পার্সন বা ডিসিশন মেকিং বডিকে, যে দেয়ার আর হোস্টেজেস, উই আর ডিলিং উইথ লাইফ অ্যান্ড ডেথ, জাস্ট কন্ডিশন ইজ লাইক দিস, যে 2 ঘন্টা সময় দেওয়া হলো, রিলিজ অল দি হোস্টেজেস, অ্যান্ড অনলি দেন ইয়োর জেনারেল অ্যামনেস্টি ইজ enacted or effective, or else the government would wait for half an hour more and force would be applied, যেটা পরের দিন দেখা গেছে। when আমাদের সেই একজন মন্ত্রী আমাদের মতিয়া চৌধুরী said that, I think in one of the interviews, that the ultimatum is given, if they do not lay down the arms, force would be applicable. সালাউদ্দিন, আমরা এই আলোচনায় আবার ফিরে আসবো, আমরা এই খেয়েটা হারাবো না। একটা সাময়িক বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করি বিরতির পরও আপনাদের সঙ্গে পাবো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের বিপরীতে সিডিএল অত্যাধুনিক ও আকর্ষণীয় নির্মাণ শৈলীতে গড়ে তুলেছে বিশাল বিশ্ব ইজতেমা কমার্শিয়াল কমপ্লেক্স। 6 তলা বিশিষ্ট কমপ্লেক্সে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, ফুডকোর্ট সহ ব্যাংক, হাসপাতাল ও থিম পার্ক। সার্বক্ষণিক নিরাপত্তা ও পার্কিং সুবিধা সহ বিশ্ব ইজতেমা কমার্শিয়াল কমপ্লেক্সে আজই বুকিং দিন। ফোন 883370 থেকে 2 01711234827। ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। ক্যাপিটাল, উই ব্রিং গুড থিংস টু লাইফ। CBPL presents Wire, insulating with Wire insulation system. Wire, when used, will become a barrier to the transfer of radiant heat. Wire reflects almost all of the infrared radiation, striking its surface, and does not emit the heat toward the cooler side. Wire, with its unique design, serves to protect against heat gain in the summer and also heat loss in the winter. With wire installed under the roof, within the walls and below the raised floors, the whole building is kept much cooler during summer, reducing air conditioning energy consumption. In winter, there is substantial reduction in heating expenses as the heat is retained within the building by Wire. Capita Building Products Limited. We bring good things to life. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠের বিপরীতে সিডিএল অত্যাধুনিক ও আকর্ষণীয় নির্মাণ শৈলীতে গড়ে তুলেছে বিশাল বিশ্ব ইজতেমা কমার্শিয়াল কমপ্লেক্স। 6 তলা বিশিষ্ট কমপ্লেক্সে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের শোরুম, ফুডকোর্ট সহ ব্যাংক, হাসপাতাল ও থিম পার্ক। সার্বক্ষণিক নিরাপত্তা ও পার্কিং সুবিধা সহ বিশ্ব ইজতেমা কমার্শিয়াল কমপ্লেক্সে আজই বুকিং দিন। ফোন 883370 থেকে 2 01711234827। ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। ক্যাপিটাল, উই ব্রিং গুড থিংস টু লাইফ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ সকালে আপনাদের হাতে যেসব দৈনিক পত্রিকা পৌঁছবে, এর কয়েকটি এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছে গেছে। চলুন এক নজর দেখিনি এসব দৈনিকের উল্লেখযোগ্য শিরোনাম। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম হল লাহোরে লঙ্কান ক্রিকেট টিমে জঙ্গি হামলা, 5 পুলিশ সহ নিহত 8, অধিনায়ক সহ 8 খেলোয়াড় আহত, ডিএডি তৌহিদ সহ 5 জন গ্রেফতার। ষড়যন্ত্র শেষ হয়নি, সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেনা ও সিআইডি তদন্তকারী দলের ঘটনাস্থল পরিদর্শন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম হল লাহোরে লঙ্কান ক্রিকেটারদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলা, 8 পুলিশ নিহত, সন্দেহে লস্করি তৈবা।
পিলখানা হত্যাযজ্ঞের নেতৃত্বে তৌহিদ সহ প্রায় 15 জন টিএফআই সেলের জিজ্ঞাসাবাদ, অবশেষে ডিএডি তৌহিদকে গ্রেফতার দেখানো হলো। দৈনিক আমাদের সময়ের প্রধান শিরোনাম হয়েছে পিলখানায় অনেক আলামত নষ্ট হয়ে গেছে, সেই ডিএডি তৌহিদ সহ 5 জন গ্রেফতার। পিলখানা সেনাবাহিনীর তদন্ত কমিটি সেই দিনের লোমহর্ষক বর্ণনা করলেন নানক আজম। আর রেবেল হান্টের আওতায় নিরপরাধ কেউ পড়বে না বলেছেন সেনাবাহিনীর যিনি নেতৃত্ব দিচ্ছেন। আর আমার দেশের প্রধান শিরোনাম হলো লাহোরে সন্ত্রাসী হামলায় ক্রিকেট দল, ক্রিকেটের ওপর এটাই প্রথম আক্রমণ, রাষ্ট্রদ্রোহ মামলায় বিডিআরের ডিএডি তৌহিদ সহ 5 জন গ্রেফতার। দৈনিক জারিদিনের প্রধান শিরোনাম হলো ডিএডি তৌহিদ সহ গ্রেফতার 5, পিলখানা হত্যাযজ্ঞের জের ধরে আরো 2টি লাশ শনাক্ত, গুলজার সহ 5 সেনা কর্মকর্তা এখনো নিখোঁজ। লাহোরে লঙ্কান ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলা, 7 খেলোয়াড় আহত, 6 পুলিশ সহ নিহত 8। দৈনিক ডেস্টিনির প্রধান শিরোনাম হলো ডিএডি তৌহিদ আটক, ইন্ধনদাতা মদতদাতাদের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত, মাহেলা সাঙ্গাকারা সহ 6 ক্রিকেটার আহত, লাহোরে সন্ত্রাসী হামলা। দৈনিক জনতার প্রধান শিরোনাম হলো লাহোরে ক্রিকেটারদের উপর সন্ত্রাসী হামলায় 10 নিহত, শ্রীলঙ্কা দলের অধিনায়ক সহ 8 ক্রিকেটার আহত, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে তথ্যমন্ত্রীর আহ্বান। আর ইংরেজি দৈনিক দ্য বাংলাদেশ টুডের প্রধান শিরোনাম হলো বিডিআর মিউটিনি অন February 25, ইফ ইট উড হ্যাভ spread out I might not have written to you, said PM, RAB NAP's mutiny leader. তো এনিওয়ে সালাউদ্দিন, আমরা কিন্তু যে আলোচনা করেছিলাম তার মধ্যে যেটা এখানে প্রতিফলিত হয়েছে যে দৈনিক পত্রিকাগুলো অধিকাংশ লিড করেছে যে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের উপর যে অ্যাটাকটা সম্ভবত পিলখানার এই যে অ্যাটাকের উপর যে ফোকাসটা ছিল সেটা বোধহয় শিফট হয়ে এখন লাহোরের দিকে চলে গেছে। ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা যে আলোচনা ছিলাম সেটা হলো যে আমরা আসলে সমালোচনা করছিলাম যে সরকারের এই নেগোসিয়েশন প্রক্রিয়াটা কতটুকু ছিল, আরো কিছু কি করা যেত, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না। কিন্তু আমরা এজ এ নিউজম্যান আমরা আমাদের সমালোচনা করছি এইভাবে যে যখন সেনাবাহিনী সামরিক বিকল্পটাকে না ভেবে নিজেরা উত্তেজিত না হয়ে ধৈর্য পরিচয় দিয়ে যখন রাজনৈতিক সরকারের উপর আস্থা রাখছে, তখন আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভ জার্নালিজমের অংশ হিসেবে আমরা খুব দ্রুত ইলেকট্রনিক মিডিয়া ঘটনাগুলো সম্প্রচার করছিলাম এবং নানা ধরনের বিভ্রান্তিকর ঘটনা ঘটেছে। অনেকে এটাকে সমালোচনা করছেন, আবার অনেকে আবার এটুকু বলছেন যে তথ্যের প্রবাহটা ঠিকমতো না থাকায় আসলে এই ধরনের বিভ্রান্তি হয়েছে। আপনি জানেন যে আইএসপিআর নামে সেনাবাহিনীর একটা উইং আছে যেটা আমাদের সঙ্গে কাজ করে, সেটা ইনএফিসিয়েন্সি নিয়ে কথা হচ্ছে। আপনি কি মনে করছেন যে আমাদের ইলেকট্রনিক মিডিয়ার এই ভূমিকাতে কোনো খুঁত ছিল, অথবা এই খুঁতগুলো কাটানোর জন্য আমাদের করণীয় কি? আমি জাস্ট অল্প কথায় হয়তো এটা কনক্লুশন আমি টানবো না, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতে চাই, সেটা হচ্ছে জাস্ট থিঙ্ক ইন ওয়ান ইনস্ট্যান্স যে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট শুধুমাত্র মানে সড়ক দুর্ঘটনায় আহত হলে কি অবস্থা হয়, হোয়াট ইজ দ্য রিপারকেশন। অথবা ফ্ল্যাশব্যাক দি ইনসিডেন্ট যে ইউনিভার্সিটিতে সৈনিক ক্যাম্পের কিছু সদস্যদের দ্বারা নিগৃহীত হওয়ার পরে একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের বিচারের দাবিতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল ডিউরিং দি পিরিয়ড অফ ইমার্জেন্সি অর দি ইন্টারিম গভর্নমেন্ট। তার মানে আমি বলছি যে দিস ইজ স্পন্টেনিয়াস ফ্লো অফ ইমোশনস। যে আমি যদি ধরে নেই একজন কেন 10 জন ইউনিভার্সিটি অফিসারকে স্টুডেন্টকে নির্বিচারে হত্যা করা হলে কি হতে পারত, বাট উইথ 1 million times more intensity, almost 100 trained innocent military officers were killed. এবং ওই মুহূর্তে, ওই হিডেড মুহূর্তে যখন আই হ্যাভ সিন একজন টিভি জার্নালিস্ট রিস্কিং হার লাইফ ওয়াজ ট্রাইং টু রিচ বিডিআর গেটে ঢুকে উনি ইন্টারভিউ নিয়েছেন। ওয়েল, এখানে আমি খুব নিশ্চিতভাবে বলতে পারবো না যে এখানে কোনো দায়িত্বহীনতার পরিচয় কেউ দিয়েছেন কিনা, বাট প্রাথমিকভাবে যেসব বক্তব্যগুলো বিডিআর কাছ থেকে আসছে মিডিয়াতে, এগুলি ছিল সবই ওয়ান সাইডেড, এক পক্ষের বক্তব্য, এবং মানে অপর পক্ষের বক্তব্য উপস্থাপন করার মতো পরিবেশ কিন্তু তখনও তৈরি হয় নাই। আমরা যদি খুব বিবেকবান হতাম, আমরা তাহলে চিন্তা করার চেষ্টা করতাম যে এই ধরনের বক্তব্য একজন মিউটিনিয়ার্সের কাছ থেকে, যারা মানে হত্যা করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদের কাছ থেকে এটা কতটা বিশ্বাসযোগ্যভাবে মিডিয়াগুলো গ্রহণ করবে। অ্যাট দি সেম টাইম আইএসপিআর হয়তো সেই পরিমাণ সময়
বা কোঅর্ডিনেশন করার সময় সুযোগ পায় নাই, যাতে তাদের পক্ষেও কিছু বক্তব্য উপস্থাপন করে সঠিক তথ্য দেয়া সম্ভব হতে পারত কিনা। তবে এই ধরনের একটা পরিস্থিতি থেকে অবশ্যই আমরা লেসন নিয়েছি, আমরা শিক্ষা নিয়েছি, যাতে এই ধরনের জাতীয় ক্রাইসিসে, দুর্যোগে আমরা যেন আরো দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি। কিন্তু আমরা গত 7 দিন ধরে কিন্তু নানা ধরনের সংবাদ পাচ্ছি আমরা, যে ঢালাও অভিযোগ, একটা দেশের বিরুদ্ধে, একটা ব্যক্তির বিরুদ্ধে ঢালাও অভিযোগ। তদন্ত যখন চলছে তখন কারো বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলাটা কতটুকু দায়িত্বশীলতা প্রয়োজন? তবে আমরা বিশ্লেষক হিসেবে হয়তো অনেকভাবে বিশ্লেষণ করতে পারি, কিন্তু সুনির্দিষ্টভাবে কেউ যদি অভিযোগ করেন তাকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়েই করা উচিত। মানে আপনি বলছেন যে ঢালাও অভিযোগ না করে আমাদের ধৈর্যশীল থেকে যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত এবং একটা অভিযোগ করা অবশ্যই। তো এ নিয়ে আমরা মূল যে হেডিংটা আজকে আমরা বিভিন্ন পত্রিকা, টেলিভিশন চ্যানেলে পেয়েছি, সেটা হলো যে লাহোরে সফররত শ্রীলঙ্কার ক্রিকেট টিমের উপর অ্যাটাক হয়েছে এবং আপনি জানেন যে 8 জন নিহত হয়েছেন এবং আলটিমেটলি এটা একটা ক্রিকেটের উপর প্রথম আঘাত হলো। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যান গেম, সেখানে এটা কতটা অনিবার্য ছিল বা এটার প্রতিক্রিয়াটা কি হবে? বা আপনারা মানে সবাই আমরা সচেতন যে ইন দ্য গ্লোবাল পার্সপেক্টিভ পাকিস্তানকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে উল্লেখ করা হচ্ছে ইন মেনি প্লেসেস, উইথ এভিডেন্স যে এখানে যে ইন্টারনাল যে ক্ল্যাশেস উইথ তালেবান এন্ড দি গভর্নমেন্ট এন্ড দি ইসলামিক রেডিক্যালিস্ট, এটা কখনো স্কেল ডাউন করা সম্ভব হয় নাই। সো উই হ্যাভ লস্ট বেনজির ভুট্টো, and this is a clear sign that they are trying to give a warning to the government that we can strike at any place we want. তো সালাউদ্দিন, আমরা একটা ব্যাপারে হয়তো আমরা এড়িয়ে গেছি, সেটা হলো যে বিডিআরের হাজার হাজার জওয়ানের পরিবারের মধ্যে কিন্তু এক ধরনের ভয়, ভীতি, আতঙ্ক কাজ করছে। আপনাদের সেনা কর্মকর্তাদের মধ্যে যে মনোবেদনা কাজ করছে, একই রকমের মনোবেদনা কিন্তু বিডিআরের সদস্যদের মধ্যে কাজ করছে। তো আমাদের এই যে এই সংশয়, অবিশ্বাস, এই কষ্ট, যন্ত্রণাকে এড়ানোর জন্য এই মুহূর্তে আমাদের আসলে করণীয়টা কি? তাদেরকে আস্থায় ফিরিয়ে আনতে আমাদের কি করতে হবে? অবশ্যই আমার মনে হয় আজকে পেপারেও যেভাবে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর বলেছেন দ্যাট নিরপরাধী কেউ যেন সাফার না করেন, তাকে যেন মানে সেফ থাকার যেই তার মানে রাইট, সেটা যেন অবশ্যই কেউ ভায়োলেট করার চেষ্টা না করে। দিস সিগন্যাল, দিস কমিউনিকেশন অবশ্যই দিতে হবে যারা ফিল্ডে কাজ করবে, যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত করা না গেলে তাকে অনলি মানে আউট অফ ডাউট, সন্দেহের বশবর্তী হয়ে যেন তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়। দিস মাস্ট বি ভেরি ক্লিয়ার। আরেকটা ব্যাপার আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হলো যে বিডিআর এবং মিলিটারি এই চমৎকার সুসম্পর্কের ভিত্তিতে আমাদের যে জাতীয় প্রতিরক্ষার যে একটা কৌশল আমরা ফলো করে আসছি, দিনের পর দিন আমরা সফলতা পাচ্ছি। এটা যে কোনো কারণে হোক, এই পিলখানার ট্র্যাজেডির কারণে এটা পুরোপুরি ধসে পড়ার উপক্রম হয়েছে, যা আমাদের জাতীয় যে নিরাপত্তার প্রশ্নটিকেও চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। কত দ্রুত আমরা এই সম্পর্কটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করে বুকের ক্ষতটাকে কতটা চাপা দিয়ে আবার আমরা ওই ট্র্যাকে ফিরতে পারি বলে আপনি আশা করছেন? প্রাথমিকভাবে এখানে ইমিডিয়েট অ্যাকশন, আমাদের মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। ইমিডিয়েট অ্যাকশনস এর মধ্যে যেটা হচ্ছে দি ভিকটিমস এন্ড দি যারা এই হেনিয়াস ক্রাইমের সাথে জড়িত ছিল তাদেরকে ব্রিঙ্গিং ইনটু ট্রায়াল এন্ড এনশিওরিং দি জাস্টিস টু দি ভিকটিমস, এটা খুবই জরুরি। এন্ড দ্যাট মাস্ট বি ডান উইদিন এ ফ্রেমওয়ার্ক অফ টাইম। Benchmark must be set by the planners so that they can be tried within the fastest possible time, এবং সরকার যেন তার সদিচ্ছা মানুষের কাছে তুলে ধরতে পারেন that no criminal is safe in this. ধন্যবাদ সালাউদ্দিন, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি এবং আমরা আশা করব যে জাতীয় স্বার্থে আমরা আবার
আবার আমরা অপরাজয় একটা বাঙালি জাতি হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে ভবিষ্যতে আপনারা এই সঙ্গটা পাবো। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে সিরিয়াল সংবাদ সারাদিন দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের সিরিয়াল সংবাদ সারাদিন।